কলকাতা বিমানবন্দরে সেকেন্ডারি রানওয়েতে কাজ শুরু। একের পর এক সেই এক্সক্লুসিভ ছবি সামনে এসেছে, যা দেখলেই স্পষ্ট হয়ে যাবে সেকেন্ডারি রানওয়েতে কাজ কিভাবে এগোচ্ছে। সহকর্মী অতনু সাপুয়ের ডিটেল এক্সপ্লেনেশন দেখুন। পরিবর্তনের বাংলায় আর এক পরিবর্তন। উন্নয়নের উড়ানে আর বাধা থাকছে না। রাজনৈতিক সদিচ্ছায় কয়েক দশকের জট কাটল। 28শে মে এক্সক্লুসিভলি আমরা আপনাদের দেখিয়েছিলাম স্বপ্নের উড়ানের কথা। আর এবার আরেকটা এক্সক্লুসিভ খবর, কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়েতে কাজ শুরু। দেখুন একের পর এক এক্সক্লুসিভ ছবি, যা দেখলে স্পষ্ট হয়ে যাবে সেকেন্ড রানওয়েতে কাজ কিভাবে এগোচ্ছে। দেখুন রানওয়েতে নির্মাণ সামগ্রী, রানওয়েতে কাজের জন্য আর্থ মুভার কলকাতা বিমানবন্দরে। সেকেন্ডারি রানওয়েতে নির্মাণ সামগ্রী আছে, আর্থ মুভার আছে। আবার দেখুন মাটি স্তূপ, মাটি খোঁড়া হয়েছে, মাটি খুঁড়ে তোলা হয়েছে মাটি স্তূপ। আর ওপাশে দেখুন দূরে রাখা রয়েছে আর্থ মুভার, নির্মাণ সামগ্রী, সেগুলো রাখা রয়েছে। অর্থাৎ মাটি খোঁড়া হচ্ছে, কাজ হচ্ছে, যা থেকে স্পষ্ট এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে নির্মাণের কাজ তো চলছে। আর্থ মুভার, রানওয়েতে নির্মাণ সামগ্রী, কেন? তার কারণ এখানে কাজ চলছে। পরের ছবি দেখুন, প্রথম রানওয়ে দিয়ে, পরের ছবি প্রথম রানওয়ে দিয়ে যখন ফ্লাইট টেক অফ করছে সেই সময় দেখা যাচ্ছে দেখুন সেকেন্ডারি রানওয়ের পাশে এই যে মসজিদ, মসজিদের ঠিক পাশে এইখানে দেখুন এই রানওয়ে বাড়ানোর কাজ চলছে। এইখানে একটু আরেকটু বাদিকটা দেখুন, ওইখানে মাটি স্তূপ পড়ে রয়েছে, কিছু মাটি স্তূপ পড়ে রয়েছে। মানে কাজ এত দূর হয়ে এসেছে, একদম মসজিদের কাজ পর্যন্ত কাজ চলছে, এত দূর পর্যন্ত কাজ হয়ে এসেছে, মাটি খোঁড়া হয়েছে। গ্রাফিক্যালি দেখুন, এই হলো সেকেন্ড রানওয়ে, এই হলো বাঁকড়া মসজিদ, বিমানবন্দরের বাউন্ডারি থেকে 150 মিটার দূরত্ব। এইখানে দেখুন এই সেকেন্ড রানওয়ের পাশে, ও পাশে প্রাইমারি রানওয়ে দূরে যেটা দেখছেন, আর এই সেকেন্ডারি রানওয়ে থেকে ঠিক সামনে আরেকটু প্লে করলে আমরা বুঝবো এই বাঁকড়া মসজিদ থেকে দূরত্ব 165 মিটারের। মানে সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটারের। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে রানওয়ে শেষ হওয়ার পরের 240 মিটার পর্যন্ত কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারবে না। অথচ এখানে এই সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হয়েছে তার ঠিক 165 মিটার পরেই বাঁকড়া মসজিদ। এই সেকেন্ড রানওয়েতে কাজ হচ্ছে। দেখুন আর্থ মুভার দেখা যাচ্ছে এখানেই, এবং এই যে কাজ হচ্ছে দেখুন পাথর রাখা রয়েছে। পাথর কেন? আপনাদের একটু আগেই বলছিলাম যে প্রথমে মাটি খুঁড়ে পাথর দিয়ে একটা বেস তৈরি করতে হয়, কারণ মাটি নরম, সেক্ষেত্রে রানওয়েতে প্লেনের চাকা বসে যেতে পারে। দেখুন মসজিদ, যে মসজিদের কথা আপনাদের একটু আগেই বলছিলাম, সেকেন্ডারি রানওয়েতে সেই মসজিদ, তার ঠিক আগে পর্যন্ত কাজ শুরু চলছে, ঠিক মসজিদের আগে পর্যন্ত কাজ চলছে। অর্থাৎ প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে, রানওয়ের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পাথরও রাখা রয়েছে পাশেই, পাথরও পাশেই রাখা রয়েছে, কারণ মাটি খোঁড়ার পরেই তো সেখানে পাথরের বেস, একটা পাথরের বেড তৈরি করা হবে। পাথরের বেড বসানোর পর তারপর আরসিসি বা রানওয়ে কন্ডিশন কোড মেনে রানওয়ে তৈরির কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রাথমিক কাজটুকু সেরে ফেলা হয়েছে। কোন জায়গায় কাজ হচ্ছে গ্রাফিক্যালি আপনাদের আবার সেই ছবিটা দেখাই, গ্রাফিক্যালি দেখাই কোন জায়গায় মসজিদ, কোন জায়গায় রয়েছে রানওয়ে। এই দেখুন যেখানে রানওয়ে, সেকেন্ডারি রানওয়ে যেখানে শেষ হচ্ছে তার 165 মিটারের মধ্যে বাঁকড়া মসজিদ। আর ওই মাঝখানে যে জায়গাটা আমরা অ্যারো দিয়ে 165 মিটার দেখাচ্ছি সেখানে কাজ চলছে, সেখানে মাটি খোঁড়া হচ্ছে, সেখানে পাথর রাখা হয়েছে, কিছু পাশে কিছু পাথর রাখা হয়েছে। ওই যে বললাম মাটি খোঁড়ার পর একটা পাথরের বেড তৈরি করতে হয়, তার জন্য পাথর রাখা রয়েছে। এবং রয়েছে আর্থ মুভার, যা দিয়ে মাটি খোঁড়া হয়, কনস্ট্রাকশনের কাজ করা হয় যা দিয়ে, সেই সব নির্মাণ সামগ্রী সেই সব রয়ে গিয়েছে ওখানে। এই মসজিদটি
যদি এখানে না থাকে, অর্থাৎ যদি এটা সরানো হয়, তাহলে কি হবে? দেখুন গ্রাফিক্যালি, প্রাইমারি রানওয়ের পাশে সেকেন্ডারি রানওয়ে, যেটা প্রাইমারি রানওয়ের মতোই লম্বা, মাঝখানে মসজিদ নেই। এই মসজিদটি সরানোর কথা আমরা আগেই জানিয়েছিলাম আপনাদের, সেই এক্সক্লুসিভ নিউজের কথা বলছিলাম আপনাদের। কেন সরাতে হবে এই মসজিদ? কারণ নিয়ম অনুযায়ী রানওয়ে থেকে সোজাসুজি অন্তত 240 মিটার দূরত্ব ফাঁকা রাখতে হয়, কোনো স্ট্রাকচার রাখা যায় না সেখানে। কিন্তু সেকেন্ডারি রানওয়ে থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটার। মসজিদ সরানোর অনুমতি পেলেই রানওয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, যে কাজ এখন চলছে। দেখুন মসজিদের ঠিক কাছ পর্যন্ত, ঠিক কাছেই সেখানে রানওয়ে বাড়ানোর কাজ চলছে, সেখানে মাটির স্তূপ রাখা রয়েছে। এক্সক্লুসিভ ফুটেজ, কাজ শুরু হয়ে গেছে, উন্নয়নের উড়ানের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। কয়েক দশকের জট কেটেছে রাজনৈতিক সদিচ্ছায়। সেকেন্ড রানওয়ে আরো লম্বা করার কাজ শুরু হয়ে গেছে। মসজিদটি সরলে বা সরানোর অনুমতি পেলে তারপরেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মসজিদটি সরলে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর। দেখুন ঠিক এইরকম ভাবে সেকেন্ড রানওয়েতে তাহলে কি হবে? বড় যাত্রীবাহী বিমান নামায় আর কোনো বাধা থাকবে না। বোয়িং 787, এয়ারবাস A330 নামতে পারবে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিকে টক্কর দেবে কলকাতা। তাই সেকেন্ড রানওয়েকেও বিশ্বমানের করার কাজ শুরু হয়ে গেছে। এবার শুধু মসজিদ সরানোর অনুমতি পেলেই পুরো দমে চলবে কাজ, তৈরি হয়ে যাবে রানওয়ে। যে কাজ আমরা দেখছি, এই কাজ কিসের কাজ? কি কাজ হচ্ছে এখানে? আবির আছে আমার সঙ্গে ফোনে। আবির, এবং বিগত কয়েকদিন ধরে তুমি জানো যে বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ে সম্প্রসারণের ব্যাপারে আলোচনা চলছে, এবং রানওয়ের কাছে থাকা এক ধর্মীয় স্থান সেটাকে সরানো নিয়েও শুরু হয়েছে আলোচনা। তো এই অবস্থার মধ্যে সেকেন্ডারি রানওয়েকে সম্পূর্ণভাবে আরো বেশি অপারেশনাল করতে চাইছে কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েকে আরো ভালোভাবে ব্যবহারের লক্ষ্যে সেটার এক প্রান্তের উপরের যে আবরণ সেটা সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে। এর ফলে রানওয়ের যে ঘর্ষণের মাত্রা ঠিক থাকবে এবং সমস্ত রকম আবহাওয়াতেই রানওয়ে ব্যবহার করা যাবে। মেরামতি কিংবা অন্য কোনো কারণে যদি মূল রানওয়ে বন্ধ থাকে, তাহলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই সেকেন্ডারি রানওয়ে ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধাই তৈরি হবে না। এবং তুমি জানো যে গত কয়েকদিনে বিমানবন্দরে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে, এবং ডাবল ইঞ্জিন সরকারে বলা হচ্ছে যে আরো অনেক ফ্লাইট যারা রয়েছে সেগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। ফলে এর ফলে বিমানবন্দরের সুরক্ষা পরিকাঠামোকে যদি মজবুত করতে হয়, তাহলে এই রানওয়েগুলোর সম্প্রসারণ এবং একই সঙ্গে রানওয়েগুলিকে অল ওয়েদারের জন্য উপযুক্ত করে তুলতে হবে, এবং সেই কাজই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে যে আলোচনা চলছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি রানওয়ের কাছে থাকা ওই ধর্মীয় স্থান যদি সরে যায়, তাহলে এই রানওয়ে পুরোপুরিভাবে সম্প্রসারণের ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না। ফলে এক্ষেত্রে আগে থেকেই কাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এগিয়ে রাখতে চাইছে। কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যে আর্টবার তারা সেগুলোকে এখানে নিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে পাথর সেগুলো পৌঁছেছে, যাতে ওই রোড টপটাকে তৈরি করতে পারা যায়। ফলে সব মিলিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কলকাতা বিমানবন্দরের ভেতরে রানওয়ে সম্প্রসারণের যে কাজের যে গতি সেটা এসছে, সেটা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মানে কাজ এগিয়ে রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ, অর্থাৎ মসজিদ সরানোর অনুমতি পেলেই কাজ সম্পূর্ণ করা যাবে। কতটা কাজ এগিয়ে রাখছে, কতটা কাজ এগিয়ে রাখা হচ্ছে এখনো পর্যন্ত দেখুন। আপনাদের দেখাচ্ছিলাম, এই হলো সেই মসজিদ, সেকেন্ডারি রানওয়েতে মসজিদ। আর এবার দেখুন, এই পর্যন্ত কাজ হয়ে আছে। আমি যদি স্ক্রিনের লেফট সাইড অর্থাৎ বাঁ দিক দেখি, সেই পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেছে, অর্থাৎ কাজ এগোনো হয়েছে এই পর্যন্ত। আর স্ক্রিনের একদম ডান দিকে দেখুন, এইখানে মসজিদ, অর্থাৎ মসজিদের খুব কাছে পর্যন্ত মাটি খোঁড়ার কাজ হয়ে গেছে। এবং মাটি খোঁড়ার পর তারপরে মাটি তোলার পর সেখানে পাথর বসানো হবে, পাথরের বেড, এবং তারপর আরসিসি মেনে শুরু হবে রানওয়ের কাজ। অর্থাৎ অনুমতি মিললেই কাজ সম্পূর্ণ করা যাবে। এই মসজিদ সরানোর অনুমতি পেলে কাজ কমপ্লিট হয়ে যাবে, আর মসজিদটি সরলে প্রকৃত অর্থে আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর। একে একে গ্রেফতার হচ্ছেন বিশ্বস্ত সৈনিকেরা। ক্রমেই দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ, বাড়ছে অভিযোগের পাহাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চক্রবুহে?
এ যেন একে একে নিভিছে দেউটি। রাজনীতির যুদ্ধক্ষেত্র, একে একে জালে জড়াচ্ছেন বিশ্বস্ত সব সৈনিক, জালে জড়াচ্ছেন, ময়দান ছাড়ছেন, রণাঙ্গনে ক্রমশ দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ফলতা। লোকে বলে সেই ফলতারই ত্রাস জাহাঙ্গীর খান, পুষ্পা। ফলতায় কান পাতলেই পুষ্পার দাপটের কথা। 2024-এর লোকসভা ভোটে এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেয়েছিলেন 89% ভোট। পালাবদলের পর সেই পুষ্পা রাজের ইতি। পুষ্পা ঝুঁকেগা নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার আর এক দাপুটে শওকত মোল্লা। ক্যানিং থেকে ভাঙড়, গোটাটাই নাকি ছিল শওকতের সাম্রাজ্য। বিজেপির দাবি এককালে শওকত ছিলেন ডায়মন্ড হারবারে অভিষেকের চোখ কান। এহেন শওকত ভোটে হেরেছেন, স্ত্রী ঘরে গেছেন। ভেঙে দেওয়া হয়েছে নদীর পাড় দখল করে তৈরি শওকতের ছেলের ক্যাফেও। এবারও জেলা দক্ষিণ 24 পরগনা। বিষ্ণুপুরের 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল, তিনিও রাজনৈতিক মহলে অভিষেকের আস্থাভাজন বলেই পরিচিত। পালাবদলের পর পুরীর হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণে 3 মূর্তি আর উত্তরে দেবরাজ। তৃণমূলের এই তরুণ তুর্কিও অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর দেবরাজ আমার দীর্ঘদিনের সহকর্মী, ও আমার সাথে যুব করেছে প্রায় 7 বছর। দাপুটে দেবরাজও এবার গারদে। একদিকে দুর্বল হচ্ছে রক্ষণ, অন্যদিকে জমছে অভিযোগের পাহাড়। কি নেই সেই তালিকায়? বিধায়কদের সইজালের অভিযোগ, ভোট প্রচারে ডিজে মন্তব্যে উস্কানির অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, বিষ্ণুপুর এবং জোকা মিলিয়ে প্রায় 700 কোটি টাকার মাটি চুরির অভিযোগ, আমফানের ত্রাণে 238 কোটির দুর্নীতির অভিযোগ। অবৈধ নির্মাণের অভিযোগে তাঁর দুয়ারে পৌঁছে গেছে কলকাতা পুরসভাও। এসব দেখে অনেকেই বলছেন চক্রবুহে অভিষেক। নিউজ 18 বাংলা। টালা পার্কে মাঠ দখলের অভিযোগ বিজেপি বিধায়ক রিতেশ তেওয়ারির। টালা প্রত্যয়ের কর্তা শুভর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, সরকারি মাঠ জবরদখল, ঢুকতে বাধা সাধারণ মানুষকে, মাঠ দখল করে ক্লাব তৈরির অভিযোগ। একাধিক অভিযোগ, যাবতীয় অভিযোগ অস্বীকার ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভর। 2015 সালে টালা জিমখানা পার্ক, সেখানে একটা স্টেডিয়াম হবে তৎকালীন সরকার সিদ্ধান্ত নেয়। 2016 তার উদ্বোধন করেন শোভন চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। 2017-তে সেই পুজোটাকে টেক ওভার করেন এক ব্যক্তি, যার নামে আমি অভিযোগ করেছি। রাস্তা থেকে পুজোটাকে নিয়ে চলে আসেন টালা পার্কে, পার্মানেন্ট স্ট্রাকচার বানান। এদের পুজো চলতো 15 দিন। পুজোর নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হতো। ফলস ইউনেস্কোর মিথ্যে কথা নাম করে কুপন ছাপিয়ে সেখান থেকে টাকা তোলা হয়েছে। সরকারি জায়গায় আপনি ব্যবসা করলে তার পারমিশন নিতে হয়, তার কোনো বৈধ কাগজপত্র তার কাছে ছিল না। গতকাল টালা থানার আমার এফআইআরটা গ্রহণ করেছে। পুজো ভালোভাবেই হবে। সবুজ ধ্বংস করে আমি কোনো অনুষ্ঠান আমি মাঠের মধ্যে হতে দেব না। উত্তর কলকাতার প্রবাদ প্রতিম এবং মানুষের কাছে অত্যন্ত পরিচিত পুজো টালা প্রত্যয়।
আর সেই টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত অন্তত গত 5 বছরে, সেই ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভর বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং টালা থানা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন থানায় যে এই শুভ বেআইনিভাবে, অনৈতিকভাবে টালা প্রত্যয়ের পুজোর যে স্থল, যে পার্ক, সেই পার্ক জবরদখল করে রেখেছেন। শুধু তাই না, কলকাতা পুরসভার সম্পত্তি সেই পার্কের একটা বিস্তীর্ণ জায়গায় তৈরি হয়েছে নির্মাণ, কিন্তু সেখানে নেওয়া হয়নি কলকাতা পুরসভার কোনো অনুমতি। তাকে একাধিকবার ফোন করা হয়েছে এবং শুধু তাই না, তিনি কোনো মেসেজেরও জবাব দেননি। এবং তিনি কি ফেরার, সে বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। এলাকার লোক দীর্ঘ সময় ধরে তাকে খুঁজেই পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, এমনটাই বেশ কিছু মাধ্যম মারফত খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই শুভর বেআইনি কার্যকলাপ নিয়ে যে অভিযোগ জমা হয়েছে, তার বিরুদ্ধে তদন্তের গতি আনার জন্য ইতিমধ্যে রিতেশ তিওয়ারির তরফ থেকে, বিধায়কের তরফ থেকে আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে। কিন্তু শুভ কোথায়, শুভ কি ফেরার, সে বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজি করে ধর্ষণ খুনে বিস্ফোরক অভিযোগ, ভিসেরা পরীক্ষার নমুনা নষ্টের অভিযোগ, অভয়ার পরিবারের বিস্ফোরক এই অভিযোগ। 3 ফরেন্সিক আধিকারিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হয়েছে। 3 আধিকারিকের বিরুদ্ধে ল্যাবে নমুনা নষ্টের অভিযোগ। তৃণমূলের নির্দেশে এই মেয়ের যে সমস্ত স্যাম্পল কালেক্ট করা হয়েছিল পোস্টমর্টম কালীন এবং সিএফএসএল বেলগাছিয়াতে পাঠানো হয়েছিল, সেগুলো ট্যাম্পারিং করেছে। সীমা পাউজাকে প্রথম পাঠিয়েছিলাম, সীমা পাউজার বিষয়টা তদন্ত করেনি। পরে যখন সিট গঠিত হয় তাদেরও পাঠিয়েছিলাম, কিন্তু তারাও এই বিষয়টা কোনো দেখেন। যখন আমরা চিঠি পাই, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আরো 3 জন আধিকারিকের কথা সেই চিঠিতে উল্লেখ রয়েছে, তারা কি ওখানেই কর্মরত? হ্যাঁ, তারা ওখানে কর্মরত, এখনো কর্মরত হয়। তারা এই ধরনের কাজ করছে। এটা শুধু আজ, এটা আমার মেয়ের বেলায় না, বহুবার করেছি এরা। আজকে আদালতে আমরা প্রেয়ার করেছি যাতে সিবিআই ব্যাপারটাকে ঠিকমতো দেখে এবং এই অর্ডার নিশ্চয়ই আদালত দেবে। দেখুন, একটা মানুষকে যদি কখনো পয়জন বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস থেকে তার যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে ভিসেরা রিপোর্ট ক্রুশিয়াল হয়ে যায়। কারণ ভিসেরাতে খাবারের পর, ইনটেকের পর বডিতে যদি ওই বিষটা থেকে যায়, সেই বিষটা অনেক ক্ষেত্রে ডাইজেশন হয় না এবং তার ফলে ওটা থেকে যায়। এবং বিভিন্ন রকমের পয়জন যেহেতু ক্যাটাগরি আছে, সেজন্য তার লাইফ স্প্যানটাও বিভিন্ন রকম। তো আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্সে একটা কথা বলা হয় যে ভিসেরার পোর্শনটুকু যত তাড়াতাড়ি সম্ভব ভিসেরা এক্সপার্টের কাছে পাঠানো উচিত, এবং সে যদি 72 ঘন্টার মধ্যে যদি ও দেখে, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু ক্যাটাগরি অফ পয়জন গুলোকে তারা ডিটেক্ট করতে পারে। ভিসেরা রিপোর্ট সেক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। অভয়ার বাবা মায়ের বিস্ফোরক অভিযোগ যে ভিসেরা পরীক্ষার নমুনা নষ্ট করা হয়েছে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। রাজ্যের যে ফরেন্সিক ল্যাবরেটরি, সেখানে এই ভিসেরা পরীক্ষার নমুনা নষ্ট করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন আরজি করের খুন ধর্ষিতা জুনিয়র ডাক্তারের বাবা মা। এবং অভয়ার পরিবারের আরও অভিযোগ যে 3 ফরেন্সিক আধিকারিক তারা এই অভিযোগ নষ্ট করেছে। এই 3 আধিকারিকের বিরুদ্ধে ল্যাবে নমুনা নষ্ট করার অভিযোগ, এবং একই সঙ্গে অভিযোগ যে গত 9ই আগস্ট 2024 সালে এই ভিসেরা সংগ্রহ করা হলেও 13ই আগস্ট তা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। কেন 4 দিন পরে পাঠানো হয়? এই অভিযোগের তীর পুলিশ এবং সিবিআই আধিকারিকদের দিকেও, যে এই অভয়ার মৃত্যুর পেছনে অভয়ার যে ভিসেরা, সেই ভিসেরা পরীক্ষার ক্ষেত্রে এই বিস্ফোরক অভিযোগই করেছেন অভয়ার বাবা মা। আরজি করের খুন ধর্ষিতা হওয়া এই তরুণী চিকিৎসকের তদন্ত যাতে ঠিক মতন না হয়, তার জন্যই স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 3 আধিকারিক, 3 চিকিৎসক মিলে এই নমুনা নষ্ট করেছে বলে অভিযোগ অভয়ার বাবা মায়ের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।